রংপুরে আবু সাইদ হত্যা মামলার ৩০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন, পলাতক ২৬ আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালের গ্রেফতারি পরোয়ানা। বিআর ইস্যুতে দ্বন্দ্ব সৃষ্টিকারীরা গণতন্ত্রে বিশ্বাসী নয় মন্তব্য মঈন খানের। নির্বাচিত সরকারের সঙ্গে সম্পর্কে আগ্রহী চীন, বললেন মির্জা ফখরুল। গণঅভ্যুত্থানের বার্ষিকী পালন নির্বিঘ্ন করবে সরকার, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ভুলে অস্ত্রের ম্যাগাজিন নিয়েছিলেন আসিফ মাহমুদ। জুলাই ঘোষণাপত্র নিয়ে কোনো দল ও সরকারের উপর আস্থা নেই এনসিপির। ৩ আগস্টের আগে কেউ ঘোষণা দিলে বিরত থাকার ঘোষণা। আন্দোলন শেষে কর্মমুখর এনবিআর, বন্দরে চলছে স্বাভাবিক আমদানি রপ্তানি কার্যক্রম। নির্ভয়ে কাজ করার আহ্বান অর্থ উপদেষ্টার। তীব্র তাপপ্রবাহে হাসপাস ইউরোপ। স্পেনে তাপমাত্রার পারদ ঠেকেছে ৪৮ ডিগ্রিতে। অসহনীয় গরমে আমিরাতের জনজীবনে ভোগান্তি। এবং বিপিএল এর আগামী আসরের ফ্র্যাঞ্চাইজি নিতে আগ্রহী নোয়াখালী রয়্যালস। মিরপুরে বিসিবির বোর্ড সভা থেকে আসতে পারে সিদ্ধান্ত। সংবাদ রাতে দেখছিলেন শিরোনাম, পুরো খবর জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। এবার বিস্তারিত। জুলাই আগস্ট আন্দোলনে প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ হত্যা মামলার আনুষ্ঠানিক অভিযোগপত্র আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যেখানে ৩০ জনকে অভিযুক্ত করা হয়েছে। এর মধ্যে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে বেরোবির সাবেক ভিসি হাসিবুর রশিদ, রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মনিরুজ্জামান সহ পলাতক ২৬ জনের বিরুদ্ধে। সাবিনা মজুমদারের রিপোর্ট। ২০২৪ সালের ১৬ জুলাই টিয়ার শেল, রাবার বুলেট, সাউন্ড গ্রেনেডের রণক্ষেত্রের রূপ নেয় রংপুর শহর। ওই দিন দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ ছাত্র জনতা অবস্থান নেয় ঢাকা রংপুর সড়কে। পুলিশের গুলি উপেক্ষা করে ক্যাম্পাসের মূল ফটকের সামনে দুহাত প্রসারিত করে দাঁড়িয়ে যান অকুতভয় আবু সাইদ। খুব কাছ থেকে পুলিশের করা গুলিতে সড়কে লুটিয়ে পড়েন তিনি। তার এই আত্মত্যাগ গণ আন্দোলনের নতুন মাত্রা যোগ করে। সোমবার আবু সাইদ হত্যা মামলায় আনুষ্ঠানিক অভিযোগপত্র আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করে প্রসিকিউশন। এ নিয়ে শুনানিতে ঘটনা তুলে ধরার পাশাপাশি দেখানো হয় গুলি করে হত্যার ভিডিও। ৩০ আসামির বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনান চিফ প্রসিকিউটর। এই হত্যাকাণ্ডের মাধ্যমে জুলাই বিপ্লবের আন্দোলন অনেক বেশি গতি পায় এবং সারা বাংলাদেশ জুড়ে আপামর সাধারণ ছাত্রছাত্রীদের সাথে বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেন এবং দিনে দিনে আন্দোলন তীব্রতর হয়। শুনানি শেষে অভিযোগপত্র আনুষ্ঠানিক আমলে নিয়ে বেরোবির সাবেক ভিসি হাসিবুর রশিদ, রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মনিরুজ্জামান সহ পলাতক ২৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল ২। পরবর্তী শুনানি হবে ১০ জুলাই। আজকে ফরমাল চার্জ এবং অন্যান্য ডকুমেন্টসের উপরে শুনানি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দ্বিতীয় ট্রাইব্যুনাল ৩০ জন আসামির বিরুদ্ধে অপরাধ আমলে গ্রহণ করেছেন। যদি সকল আসামি গ্রেপ্তার করা না যায় তাহলে পলাতক আসামিদের ব্যাপারে স্টেট ডিফেন্স লয়ার নিয়োগ করার জন্য আদালত আদেশ দিতে পারেন এবং তার মাধ্যমেই আনুষ্ঠানিক বিচারের যাত্রা শুরু হয়ে যাবে। আবু সাইদের মামলার মধ্য দিয়ে ট্রাইব্যুনাল ২-এ প্রথম মামলার বিচার কাজ শুরু হলো। এ পর্যন্ত ৩টি মামলার আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হলো। সাবিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ধানমন্ডি থানার শিশু মোতালেব হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা শাহে আলম মুরাদকে ১ দিন ও শেরেবাংলা নগর থানার মামলায় সাবেক সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিনকে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া ধানমন্ডি, কোতোয়ালি, যাত্রাবাড়ি থানার আলাদা মামলায় সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম, সাবেক সংসদ সদস্য মমতাজ বেগম ও নোয়াখালীর সাবেক পুলিশ সুপার আসাদুজ্জামানকে গ্রেফতার দেখানো হয়েছে। সোমবার তাদের প্রত্যেককে আদালতে হাজির করা হয়। পরে রাষ্ট্র ও আসামি পক্ষের আইনজীবীদের শুনানি শেষে এ আদেশ দেন আদালত। হাসিনার সহযোগী এবং হাসিনার অন্যতম আস্থাভাজন সাবেক সংরক্ষিত আসনের এমপি সাবিনা আক্তার তুহিন ৪৮ ঘন্টা বাট ২ দিন রিমান্ড মঞ্জুর করা হয়। সে হলো শাহ আলম মুরাদ, তার বিরুদ্ধে ৫ দিন রিমান্ড প্রার্থনা করা হয়। বিজ্ঞ আদালত ২৪ ঘন্টা মানে ১ দিন রিমান্ড মঞ্জুর করেন। পিআর বা সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনকে ইস্যু করে গণতন্ত্রে ফেরার আকাঙ্ক্ষা যারা বাধাগ্রস্ত করবে তারা বাংলাদেশি আদর্শে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। এদিকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের নির্বাচিত সরকারের সঙ্গে আরও নিবিড়ভাবে কাজ করতে আগ্রহী চীন সরকার। নিয়াজ মোর্শেদের প্রতিবেদন জানাচ্ছেন নাইম আফসান।
নেতৃত্বে এই দেশটাকে সোমবার সকালে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সাধারণ সভা করে জাতীয়তাবাদী ওলামা দল। সবাইকে সতর্ক করে বিএনপি নেতারা বলেন, নির্বাচন বাধাগ্রস্ত করতে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব সহ নানা বিতর্ক তোলা হচ্ছে। এতে সুযোগ নিতে পারে ফ্যাসিস্ট আওয়ামী লীগ। ধমক দিয়ে সুষ্ঠু নির্বাচন ব্যাহতের চেষ্টা বিএনপি মেনে নেবে না বলেও জানান তারা। ষড়যন্ত্র লুকিয়ে আছে, এটার বেনিফিশিয়ারি কে হতে পারে আমাকে আপনাকে চিন্তা করতে হবে। আজকে যদি পিআর পদ্ধতির কোন এই ধরনের কথাবার্তার মাধ্যমে কেউ সুযোগ পায়, সেখানে ফ্যাসিস্ট সেই সুযোগটা সর্বপ্রথম পাবে। 11 মাস চলে যাচ্ছে, কিসের ইঙ্গিত বহন করে? নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র হচ্ছে, নিশ্চয়ই লন্ডন এবং ইউনুসের বৈঠকের প্রত্যাশাকে নষ্ট করে দেওয়ার একটি ষড়যন্ত্র। ওই 2 দিন আগের এই জনসভা থেকে আমরা পিআর সংখ্যানুপাতে যে কথা বলা হচ্ছে। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন, যারা পিআর পদ্ধতি নিয়ে বিতর্ক সৃষ্টি করছে তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। পিআরকে ইস্যু করে বাংলাদেশের মানুষের যে গণতন্ত্রের আকাঙ্ক্ষা, সেই গণতন্ত্রের আকাঙ্ক্ষাতে যদি কেউ দ্বন্দ্ব সৃষ্টি করে, আমি বলবো তারা বাংলাদেশের আদর্শে বিশ্বাস করে। এদিকে গুলশান কার্যালয়ে চীন সফর শেষে বিএনপির অর্জন নিয়ে সংবাদ সম্মেলন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, নির্বাচিত সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আশা প্রকাশ করেছে চীন। দ্রুতই একটি নির্বাচিত সরকারের সাথে নতুনভাবে কার্যক্রম শুরুর ব্যাপারে চীনের পক্ষ থেকে আশাবাদ ব্যক্ত করেছেন। রোহিঙ্গা প্রত্যাবর্তনে মিয়ানমার সরকারকে রাজি করাতে আন্তরিকতার সাথে কাজ করবে চীন, এমন আশ্বাস পেয়েছেন বলে জানান বিএনপি মহাসচিব। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ ভুলে ব্যাগে করে তার লাইসেন্স করা অস্ত্রের ম্যাগাজিন বিমানবন্দরে নিয়ে গিয়েছিলেন, এমনটাই জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বিকেলে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে একথা বলেন তিনি। জানান, 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সারা দেশে আয়োজিত গণঅভ্যুত্থান বার্ষিকী অনুষ্ঠান নির্বিঘ্ন করতে পদক্ষেপ নেওয়া হয়েছে। তৌফিক মাহমুদ মুন্না রিপোর্ট। রোববার মরক্কো যাওয়ার পথে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার হাত ব্যাগে অস্ত্রের ম্যাগাজিন মিলে। পরে নিজের ফেসবুকে জানান, প্যাকিং এর সময় অস্ত্রসহ একটি ম্যাগাজিন রেখে এলেও ভুলবশত আরেকটি ম্যাগাজিন ব্যাগেই রয়ে যায়, যেটা স্ক্যানে শনাক্ত হওয়ার পর প্রোটোকল অফিসারের কাছে হস্তান্তর করেন তিনি। সোমবার দুপুরে সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বসে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক। গণ অভ্যুত্থানের বার্ষিকী ঘিরে দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠনের নেওয়া কর্মসূচিতে নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত হয়। পরে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আগামী 5 আগস্ট পর্যন্ত গণ অভ্যুত্থান বার্ষিকীর আয়োজন ঘিরে নিরাপত্তা নিশ্চিত করা হবে। আর প্লাস আপনি জানেন, একটা আগামী কাল থেকে শুরু হচ্ছে একটা আমাদের বড় ইভেন্ট, 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত। এই ব্যাপারটাই আমাদের আলোচনা হয়েছে। এখানে ধরেন যে বিভিন্ন পার্টি এবং বিভিন্ন সামাজিক সংগঠন, তাদের অনেক অনুষ্ঠান থাকবে। এই অনুষ্ঠানগুলি যেন নির্বিঘ্নে কিভাবে হতে পারে, এইসব ব্যাপারে আমাদের মেইনলি আলোচনা হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, উপদেষ্টা আসিফ মাহমুদের লাগেজে ভুলবশত তার লাইসেন্স করা অস্ত্রের একটি ম্যাগাজিন রয়ে যায়। বিমানবন্দরে কাউকে বিশেষ সুবিধা না দেওয়ার নির্দেশনাও দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আর এই একটা লাইসেন্সকৃত হাতিয়ার পিস্তলের একটা ম্যাগাজিন দিয়ে থাকে, একটা খালি ম্যাগাজিনটা, ওইটা ভুলে ওনার ইস্যু রয়ে গেছিল। ওইটা হয়তো ভুলে, অনেক সময় আপনি দেখেন হয়তো চশমাটা নিয়ে যাবেন, ভুলে হয়তো চশমা না নিয়ে মোবাইলটা নিয়ে রওনা হয়ে গেলেন। এরকম এই ভুল, এটা একটা মানে জাস্ট একটা ভুল। বৈধ লাইসেন্সের ক্ষেত্রে 30 বছর আছে না কিরকম, সেই আইনটা মানে নতুন আইন হচ্ছে। আমি যেহেতু এই আইনটা পুরোটা দেখি না, এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর সরকারের কঠোর নজরদারি রয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দল এবং সরকারের ওপর আস্থা নেই জাতীয় নাগরিক পার্টির। 3 আগস্টের আগে সরকার বা কোনো দল এ ঘোষণা দিলে এনসিপি বিরত থাকবে বলে জানান দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। আরো জানাচ্ছেন জান্নাতুল মোহনা। 2024-এর জুলাই গণ অভ্যুত্থানের বছর পেরুবে মঙ্গলবার। দেশের সবচেয়ে বড় এই অভ্যুত্থানের আত্মত্যাগের স্বীকৃতি জুলাই ঘোষণাপত্র এখনো প্রকাশিত হয়নি। 1 বছর পেরিয়ে গেলেও জুলাইয়ের আন্দোলনকারীদের আকাঙ্ক্ষা ছিল এই ঘোষণাপত্র।
গত 31 ডিসেম্বর জুলাই অভ্যুত্থানের অগ্রনায়করা ঘোষণাপত্র পাঠ করতে চাইলে সরকারের আশ্বাসে সে কর্মসূচি স্থগিত করেন। তবে এতদিন পরেও এ নিয়ে অন্যান্য রাজনৈতিক দল এবং সরকারের সাড়া শব্দ না পেয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি। এ নিয়ে সংবাদ সম্মেলনের পাশাপাশি ফেসবুক পোস্ট দেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। তাদের কাছে যদি অভ্যুত্থানের আকাঙ্ক্ষাটা গুরুত্বপূর্ণ হতো তাহলে তারা সেটাতে জোর দিত। তারা নির্বাচন, বিভিন্ন জায়গায় ক্ষমতার অপব্যবহার, চাঁদাবাজি এগুলো নিয়ে যতটা সক্রিয় এবং তাদের জায়গা থেকে যতটা ভূমিকা, ততটুকু ভূমিকা যদি ঘোষণাপত্র নিয়ে থাকতো তাহলে 24 ডিসেম্বরের মধ্যেই ঘোষণাপত্র আসতো। অন্য কারো উপর ভরসা না করে 3 আগস্ট নিজেরাই ঘোষণাপত্র পাঠ করবেন বলে জানান এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। কোনো রাজনৈতিক দলের কাছে যদি এটা গুরুত্বপূর্ণ না হয় তাহলে আমাদের নিজেদের জায়গা থেকে আমাদের নিজের করতে হবে। এই সরকারের কাছে যদি এটা গুরুত্বপূর্ণ না হয় তাহলে এটা এই সরকারের ব্যর্থতা, কিন্তু আমাদের দায়বদ্ধতা যেটা এটা আমাদের পূরণ করতে হবে। এই কারণে ওই 3 আগস্টের আগেও যদি রাজনৈতিক দলের সাথে কথা বলে এই অন্তর্বর্তীকালীন সরকার এই ঘোষণাপত্র দিতে পারে তাহলে আমরা দিব না, কিন্তু যদি না দেয় তাদের উপর আমাদের ওই আস্থাটুকু আর নাই যে আমরা তাদের জন্য অপেক্ষা করব, আমরা 3 আগস্টে দিয়ে দিব। সরকারের উপর আস্থা হারিয়েছে এনসিপি বলেও মন্তব্য করেন সার্জিস আলম। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। টানা 1.5 মাস ধরে চলা আন্দোলন কর্মসূচি শেষে স্বাভাবিক হতে শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ডের সব দপ্তরের কার্যক্রম। সকাল থেকে কাজে ফিরেছেন কর্মকর্তা কর্মচারীরা। সবকিছু ভুলে গিয়ে সবাইকে আগের মতো কাজ করার আহ্বান জানান এনবিআর চেয়ারম্যান। জানান সব কাস্টমস হাউস চালু আছে, পণ্যের শুল্কায়ন স্বাভাবিক রয়েছে। এদিকে কর্মকর্তা কর্মচারীদের নির্ভয়ে কাজ করার আহ্বান জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন দুদকের তদন্তে হস্তক্ষেপ করবে না সরকার। আরো জানাচ্ছেন মোহাম্মদ সাকিব। রোববার রাতে আন্দোলন প্রত্যাহারের পর সোমবার সকাল থেকে জাতীয় রাজস্ব বোর্ডের আগারগাঁও প্রধান কার্যালয় সহ দেশের সব কর ও শুল্ক দপ্তরে যোগ দিতে শুরু করেন কর্মকর্তা কর্মচারীরা। যা হয়েছে তা ভুলে গিয়ে আগের মতো কাজ করতে কর্মকর্তা কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। জানান সব কাস্টমস হাউস চালু আছে, স্বাভাবিক গতিতে চলছে পণ্যের শুল্কায়ন কার্যক্রম। কর্মবিরতি ছিল সেটা প্রত্যাহার করে, এটা আপনারা সবাই জেনেছেন। এতে আমি মনে করি যে সবার মধ্যে একটা স্বস্তি বিরাজ করছে, বিশেষ করে আমাদের ব্যবসায়ীদের মধ্যে এবং নীতি নির্ধারকদের মধ্যে। সব দিক থেকেই এটা একটা স্বস্তির খবর। প্রশ্নের জবাবে তিনি বলেন গেল অর্থ বছরে শেষ দিন পর্যন্ত রাজস্ব আদায় হয়েছে প্রায় 3,61,000 কোটি টাকা। তবে চূড়ান্ত তথ্য মিলবে 2-1 সপ্তাহ পর। আজকে সকাল 10টা পর্যন্ত আমাদের রেভিনিউ আদায় হয়েছে 3,60,922 কোটি টাকা। এর বাইরে আমাদের কিছু বিশেষ করে গভর্নমেন্ট প্রজেক্টগুলোতে যেটা যে ট্যাক্স এবং ভ্যাট যেটা বিল থেকে যেটা আদায় হয়তো 2-3 সপ্তাহ লেগে যাবে ফাইনাল ফিগার আসতে। এদিকে এনবিআর এর কর্মকর্তা কর্মচারীদের নির্ভয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সচিবালয়ে তিনি সাংবাদিকদের আরো বলেন এনবিআর কর্মকর্তাদের বিরুদ্ধে দুদকের তদন্তের ক্ষেত্রে কোনো হস্তক্ষেপ করবে না সরকার। দুদক সম্পর্কে আমি কোনো উত্তর দেব না, ওদের আলাদা টার্মস অফ রেফারেন্স আছে, ওটা দরকার হলে আপনার আলাদাভাবে তাদেরকে জিজ্ঞেস করবেন। ডেফিনেটলি সরকার থেকে কিন্তু এখন কোনো রকম কোনো ইন্টারফেয়ার, এখন আপনারা ভালো করে কাজ করেন, কোনো রকম আমরা যেটা ইংরেজি বলি ফেভার অর ফিয়ার, পক্ষপাত এটা ছাড়া যদি কাজ করে তাদের কারো অসুবিধা হওয়ার কথা। এর আগে এনবিআর চেয়ারম্যানের অপসারণ ও সংস্কার দাবিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের আন্দোলনে রাজস্ব আহরণের পাশাপাশি আমদানি রপ্তানি কার্যক্রম চরমভাবে ব্যাহত হয়। পরে এই কার্যক্রমকে অত্যাবশ্যকীয় সেবা ঘোষণা করে কাজে ফেরার নির্দেশ দেয় সরকার। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত। নবায়নযোগ্য জ্বালানি খাতে আমলাতান্ত্রিক জটিলতায় বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে বলে দাবি করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সোমবার রাজধানীর গুলশানে একটি হোটেলে নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের চ্যালেঞ্জ শীর্ষক সংলাপে এ দাবি জানায় সংস্থাটি। এ সময় নানা প্রতিবন্ধকতা নিরসনে সরকারের প্রতি আহ্বান জানান চীনা বিনিয়োগকারীরা। মোহাম্মদ আলাউদ্দিনের প্রতিবেদন। বিশ্বব্যাপী নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার দ্রুত বাড়লেও বাংলাদেশে এখনও প্রাথমিক পর্যায়ে আছে।
সোমবার রাজধানীর গুলশানে একটি হোটেলে নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের চ্যালেঞ্জ শীর্ষক সংলাপে এমন তথ্য উঠে আসে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির গবেষণায়। এ সময় বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানির সমৃদ্ধিতে বিনিয়োগ খাতে বিদ্যমান প্রতিবন্ধকতা নিরসনে সরকারের প্রতি আহ্বান জানান চীনা বিনিয়োগকারীরা। বলেন, এশিয়া প্যাসিফিকের অন্যান্য দেশগুলোর পাশাপাশি বাংলাদেশেও এই খাতে বিনিয়োগ বাড়াতে চাই চীন। So recently in the energy and power market, the Middle Asia country is a very eye-catching market. So we personally think that global there are a lot of market to be invested. আমলাতান্ত্রিক জটিলতায় বিনিয়োগ প্রক্রিয়া থমকে আছে জানিয়ে সিপিডির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার মোয়াজ্জেম বলেন, নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের জন্য দেশি বিদেশি যে 37টি প্রতিষ্ঠানের সাথে লেটার অফ ইন্টেন্ট হয়েছে সেগুলো পুনর্মূল্যায়ন করা জরুরি। It is very important to simplify the administrative process. Simplification means reducing the number of forms and standardized documents. So I think government should sophisticatedly deal with these things. And of course, government has go for open bidding. We appreciate that. But for a special consideration, we are requesting government to go for an interim arrangement for those LOIs. বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে বিডা সহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান আধুনিকায়নের পরামর্শ দিয়েছে সিপিডি। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। দুদকের ভুয়া প্রতারক চক্রের খপ্পরে যারা পড়েছে তাদেরকেও জিজ্ঞাসাবাদের আওতায় আনা হবে বলে জানিয়েছেন মহাপরিচালক আক্তার হোসেন। তিনি বলেন, গত 2 দিনে 5 প্রতারককে ধরেছে সংস্থাটি। দুদকের চেয়ারম্যান থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের স্বাক্ষর জাল করে ও মুঠোফোনে চাঁদা আদায় করছিল একদল প্রতারক। জানিয়ে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ দুদকের দিকে অভিযোগ তুলে ফেসবুকে পোস্ট দেন। এরপরে নড়ে চড়ে বসে দুদক। গত 2 দিনে রাজধানীর মুগদা এলাকা থেকে গ্রেফতার করা ভুয়া চক্রের 5 জনকে, যাদের মধ্যে 4 বিভিন্ন সময়ে গ্রেফতার হয়ে জামিনে ছাড়া পেয়ে জড়িয়েছেন প্রতারণার কাজে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক। প্রতারক চক্রকে গ্রেফতারের অভিযান অব্যাহত আছে, কারণ আমাদের কাছে আরও কিছু প্রতারক চক্র যারা এই কার্যক্রম করেছেন, আরও কয়েকজন এখনও গ্রেফতারের বাইরে রয়েছেন। আমরা তাদের নামটা এখন আপনাদের সাথে শেয়ার করতে চাই না, এবং তারা গ্রেফতার হলে সেই বিষয়টি আপনারা অবশ্যই জানবেন। শীতের আগেই অক্টোবরের মধ্যে ভাঙাচোরা রাস্তা মেরামত করা হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। সকালে বায়ু দূষণ নিয়ন্ত্রণে চীনের বিশেষজ্ঞ টিমের সঙ্গে মতবিনিময় শেষে কথা বলেন তিনি। জানান, চীনের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করে কাজ করবে সরকার। রাতারাতি বায়ু দূষণ নিয়ন্ত্রণ করা কঠিন জানিয়ে উপদেষ্টা বলেন, বিআরটি এর মাধ্যমে পুরানো বাস সরিয়ে ফেলা হবে। নতুন 250টি বাস কেনা হবে বলেও জানান তিনি। যে আমরা বর্ষা নেমে যাওয়ার সাথে সাথে ভাঙাচোরা রাস্তাগুলো নির্মাণের কাজ শুরু করে দেব। আরেকটা হচ্ছে, এটা আমরা একটা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করব। এই নিয়ন্ত্রণে আনতে পরিবেশ অধিদপ্তর এককভাবে এনফোর্সমেন্ট টিম পাঠাবে না। আমরা বিএটি এর সাথে মিলে, রোডসের সাথে মিলেই আমরা এবার সাউথ ইস্ট ইউনিভার্সিটির স্কুল অফ বিজনেস CASCA, ASBIF এবং ASEEUDC এর সঙ্গে 3G পলিসি বিষয়ক ইন্টারন্যাশনাল সামিট আয়োজন করেছে। সোমবার সাউথ ইস্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের উদ্বোধন করেন সাউথ ইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ডক্টর মোফাজ্জল হোসেন। সেই সঙ্গে প্রধান অতিথি হিসেবে গ্রামীণ গ্রুপের চেয়ারম্যান আশরাফুল হাসান এবং অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মোহাম্মদ ফজল কবির সহ বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ডক্টর ইউসুফ মাহবুবুল ইসলাম ও অন্যান্যরা উপস্থিত ছিলেন। সম্মেলনে বিশ্বের 6টি দেশের নীতি নির্ধারক, শিক্ষাবিদ, শিল্প বিশেষজ্ঞ, কূটনীতিক এবং যুব নেতৃত্ব সহ বিশিষ্ট বক্তারা সমবেত হন। সম্মেলনটি বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা এবং সম্মিলিত প্রচেষ্টা ও উদ্ভাবনী সমাধানের মাধ্যমে একটি টেকসই ভবিষ্যৎ গড়ে তোলার ক্ষেত্রে সাউথ ইস্ট ইউনিভার্সিটির প্রতিশ্রুতিকে তুলে ধরে। দেখছেন সংবাদ রাত।